এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এই ফার্স্ট টাইম কোনো মেয়েকে এভাবে স্পর্শ করলো। যদিও মেয়েটা তার ওয়াইফ, তার সম্পূর্ণ রাইট আছে, তবুও রোদেলার অনুমতিবিহীন কাজটা করতে তার খারাপ লাগলো বটে। তবে কিচ্ছু করার নেই। তাসিন নিজের ভেজা পোশাক বদলে ট্রাউজার আর পাতলা ফিনফিনে একটা টি শার্ট গায়ে জড়ালো। শীতের রাতে গোসল করাতে বেশ ঠান্ডা লাগার কথা, অথচ তাসিনের ততটাও ঠান্ডা লাগছে না। পোশাক বদলে রুমে এসে সেও রোদেলাকে পেঁচিয়ে দেওয়া কম্বলের তলায় লুকিয়ে পড়লো এবং রোদেলাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলো। রোদেলার শরীর এখনো অনেক গরম আছে, যা কিনা তাহসিনের কাছে অসহনীয় মনে হচ্ছে। তবু তাহসিন চুপ করে তার অর্ধাঙ্গিনীকে জড়িয়ে শুয়ে রইল। তখন সকাল 7টা। তাহসিনের ঘুম ভেঙেছে সে 6টায়, তবে ঘুমিয়েছে বললে ভুল হবে। চোখ লেগে আসলে কিছুক্ষণ পর পর জেগে চেক করেছে রোদেলার তাপমাত্রা স্বাভাবিক এসেছে কিনা। ভোরের দিকে রোদেলার তাপমাত্রা স্বাভাবিকে আসে, তা বুঝতে পেরে তাহসিন স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন সে নিশ্চিন্তে ঘুমালো। 6টার দিকে তাহসিনের ঘুম ভাঙতেই সে মেইল করে জানিয়ে দেয় তার ছুটি প্রয়োজন। ভাগ্য সহায় ছিল, উপর মহলে তাহসিনের মেইলটা অ্যাকসেপ্ট করে। তাহসিন ঠিক 1 ঘন্টা ধরে রোদেলার দিকে তাকিয়ে আছে। একদিনের জ্বরে চুটে রোদেলার মুখশ্রী কেমন শুকিয়ে গিয়েছে, ঠোঁটটা কেমন শুষ্ক খড়খড়ে হয়ে আছে। শুষ্ক ঠোঁটের দিকে নজর যেতেই তাহসিন যেন নিজের সত্তাকে হারিয়ে ফেলে। সে কিছু চিন্তা না করে রোদেলার শুষ্ক ঠোঁটে নিজের ওষ্ঠজোড়া ডুবিয়ে দিল। প্রায় মিনিট 2-1 ধরে রোদেলার অধর সুধা পান করতে লাগলো, যার দরুন রোদেলার ঘুম ছুটে গেল। ঘুম কাটতে রোদেলা ব্যাপারটা বুঝতে পেরে চোখ খিচে ফেলল। তাহসিন যখন বুঝতে পারলো রোদেলা জেগে গিয়েছে, তখন যেন তার হুঁশ ফিরল। সেও যেন লজ্জা পেয়ে উঠল। তাহসিন পরিস্থিতি সামাল দিতে রোদেলার কপালে গালে হাত ছোঁয়াতে ছোঁয়াতে বলল, জ্বর কমেছে? এখন কেমন লাগছে তোমার? রোদেলা আস্তে করে বলল, ভালো। তাহসিন বিছানা ছেড়ে উঠতে উঠতে বলল, আমাকে তো তুমি পুরো ভয় পাইয়ে দিয়েছিলে, হুট করে এমন জ্বরও হয়? রোদেলা কিছু বলল না। তাহসিন বলল, শুয়ে থাকো, রেস্ট নাও, আমি নাস্তা বানিয়ে আনছি, একদম উঠবে না বলে দিলাম। রোদেলা ঘাড় কাত করে বলল, আচ্ছা। তাহসিন চলে গেল রান্নাঘরে। এদিকে রোদেলা সত্যি চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইল। তাহসিন 1 কাপ কফি বানালো নিজের জন্য। অন্য চুলায় রোদেলার জন্য স্যুপ বানাতে লাগলো। কফি আর স্যুপ হাতে কিছুক্ষণের মাঝে সে রুমে এলো। এসে দেখে রোদেলা চোখ বন্ধ করে শুয়ে আছে। তাহসিন স্যুপের বাটিটা সাইড টেবিলে রেখে বলল, উঠো, খেয়ে তারপর মেডিসিন নাও। রোদেলা চোখ মেলল। তারপর তাহসিনের কথায় উঠতে যাবে, তখনই নিজের অবস্থা দেখে শরীরে পেঁচানো কম্বল শক্ত করে ধরে রাখলো। চোখ বড় বড় করে তাহসিনের দিকে তাকিয়ে বলল, আমার শাড়ি কই? তাহসিন মাথা চুলকাতে চুলকাতে বলল, 1 মিনিট দিচ্ছি। অ্যাকচুয়ালি ডক্টর বলছেন তোমার শরীরের তাপমাত্রা কমাতে। তোমার শরীরে তাপমাত্রা খুব বেশি মাত্রায় ছিল, তাই এই রাতে শাওয়ার দিতে হয়েছিল, এই জন্য। মানে? কথা সম্পূর্ণ আর করলো না। এইটুকু কথা বলতে বলতে ওয়ার্ড্রপ থেকে শাড়ি নামিয়ে এনে রোদেলার পাশে রাখলো। তারপর বলল, তুমি চেঞ্জ করে নাও, আমি পাশের রুমে আছি, চেঞ্জ করা হলে ডেকে দিও, কেমন? তাহসিন কফি হাতে বাইরে চলে গেল। রোদেলা তাড়াতাড়ি কোনো রকম শাড়ি গায়ে পেঁচালো। এরপর তাহসিনকে ডাকলে তাহসিন ভেতরে আসে। এরপর রোদেলার পাশে বসে রোদেলাকে স্যুপ খাইয়ে দেয়। রোদেলা মাথা নামিয়ে বিনা বাক্যে খেয়ে নেয়। সে লজ্জায় তাহসিনের চোখে চোখ রাখতে পারছে না। তার যে কতটা লজ্জা লাগছে, তার এই অবস্থায় তাহসিন একই কম্বলের নিচে ঘুমিয়েছে ভাবতেই কেমন গা শিউরে উঠছে। কেমন নতুন নতুন অনুভূতির সাথে সে পরিচিত হচ্ছে। তার বুকে যেন ড্রিম ড্রিম করে শব্দ হচ্ছে। তাহসিন সম্পূর্ণ স্যুপ খাইয়ে দিয়ে এরপর রোদেলাকে ওষুধ খাইয়ে দিল। রোদেলাকে রেস্ট নিতে দিয়ে সে রান্নাঘরে গেল দুপুরের খাবার বানাতে। এদিকে রোদেলা কোণঠায় তাহসিনের কাছে আর যেতে পারল না, রুমে বসে রইল। তার এই লজ্জা কবে কাটবে সেটা তার জানা নেই। সেদিনের পর কেটে গেল 1 সপ্তাহ। রোদেলা 3 দিনের মাথাতেই পুরোপুরি সুস্থ হয়ে গেল। তাহসিন 1 দিনের ছুটি নিয়েছিল বিধায় রোদেলার কাছে সে থাকতে পারল না। তবে রাতে এসে রোদেলার বেশ খোঁজ নিত, কিন্তু রোদেলার এখনো লজ্জা কাটেনি। সে লজ্জায় আড়ষ্টতায় তাহসিনের সাথে আগের মতো কথা বলতে পারে না। তাহসিন সামনে এলে মাথা নিচু করে থাকবে,
তাহসিন কিছু জিজ্ঞেস করলে জবাব দিবে, নয়তো চুপ হয়ে থাকবে। এই জিনিসটা তাহসিনের কাছে ভালো লাগে না। সে চাচ্ছে রোদেলা তার সাথে সহজ হোক, কিন্তু রোদেলা নিজেকে যেভাবে গুটিয়ে রাখছে এভাবে তো সহজ হওয়া যাবে না, তাই না? তাহসিন ভাবলো এভাবে গুটিয়ে থাকলে তাদের কখনোই কাছে আসাআসি হবে না। কোনো একজনকে তো লজ্জা কাটিয়ে কাছে আসার আহ্বান করতে হবে। না হয় তাহসিনই আসুক আগে। এখন মাঘ মাসের প্রায় শেষ ভাগ, শীতকালের প্রায় শেষ সময়। কয়েকদিন পর থেকে ফাল্গুন মাস শুরু হবে। প্রকৃতিতে বসন্ত আসবে, চারদিকে ফুলে ফুলে ভরা থাকবে। প্রকৃতি সাজবে নিজের মতো করে। ভালোবাসার মৌসুম শুরু হবে। আর পহেলা ফাল্গুনে রোদেলার 18তম জন্মদিন। তাই তাহসিন ভাবলো সেদিনে সে তার ভালোবাসার কথাটা রোদেলাকে জানাবে। হাতে আছে আর মাত্র দিন 6। অবশেষে কাঙ্ক্ষিত সেদিনখানা চলে এলো। গত 6 দিনে রোদেলা আগের থেকে কিছুটা স্বাভাবিক হলো। এখন তাহসিনের সাথে আগের মতোই কথাবার্তা বলে। আজ রোদেলার জন্মদিনের প্রথম প্রহর শুরু। ঠিক 12টা বাজতেই তাহসিন বাসায় এসে পড়লো। কলিং বেল চাপতেই রোদেলা দরজা খুলে দিল। দরজা খুলতেই তাহসিন সশব্দে বলে উঠলো, শুভ জন্মদিন মিসেস মাহমুদ। জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা জানাই আপনাকে। দীর্ঘ আয়ু নিয়ে বাঁচুন, আনন্দের সাথে বাঁচুন। তাজা লাল গোলাপের বুকেটা রোদেলার দিকে বাড়িয়ে দিল। রোদেলা কল্পনা করেনি তার জন্মদিনের প্রথম প্রহরে কেউ এভাবে সারপ্রাইজ দেবে। কখনো তো এইভাবে কেউ সারপ্রাইজ দেয়নি, তাই সে কখনো এসবের কল্পনা করেনি। তবে আজ তার স্বামীর থেকে এরকম সারপ্রাইজ পেয়ে তার চোখ যেন ছলছল করে উঠল। রোদেলা ঠোঁটে দারুণ হাসি ফুটিয়ে ফুলের বুকেটা নিল এবং বলল, ধন্যবাদ জনাব মাহমুদ। তাহসিন হেসে রোদেলার হাতে একটা শাড়ির প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, নিন ম্যাডাম, জলদি করে তৈরি হয়ে নিন তো, আর একটু সারপ্রাইজ আছে যে। রোদেলার শাড়ির প্যাকেটটা খুলে দেখলো খুব সুন্দর নীল রঙের শাড়ি আছে তাতে। প্যাকেটটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। রোদেলা যেতে তাহসিন দ্রুত হাতে ওদের রুমটা সুন্দর করে সাজিয়ে ফেললো। রুম জুড়ে মোমবাতি জ্বালালো। লাভ শেপের রেড কালারের কিছু বেলুন রুম জুড়ে ছড়িয়ে দিল। রুমের আলো বন্ধ করে দিল। রুমে এখন মোমবাতির হলুদাভ আলো জ্বলছে, যা দেখতে এক অন্যরকম সুন্দর লাগছে। কিনে আনা ছোট্ট কেকটুকু টেবিলে রাখলো। রোদেলার শাড়ি পরে নিজেকে পরিপাটি করে বের হলো। আর রুমে আসতেই তার ঠোঁটজোড়া ফাঁকা হয়ে গেল। এইটুকু সময়ের মধ্যে তাহসিন কত সুন্দর করেই না রুমটা সাজালো। তাহসিন রোদেলার দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল। সে যেন একটা ঘুরের মধ্যে চলে যাচ্ছে। নিজেকে সামনে রোদেলাকে তাড়া দিল, বলল, এসো জলদি, কেক কাটো। রোদেলা কেক কাটলো। তাহসিনকে খাইয়ে দিল। তাহসিনও রোদেলাকে কেক খাইয়ে দিল। এরপর তাহসিন রেস্টুরেন্ট থেকে আনা খাবার প্লেটে বেড়ে রোদেলাকে নিজ হাতে যত্ন করে খাইয়ে দিল, নিজেও খেলো। অতঃপর রোদেলার দিকে বড় একটা প্যাকেট বাড়িয়ে দিল, রোদেলার বার্থডে গিফট। রোদেলা প্যাকেটটি খুলে দেখলো সেখানে 18খানা উপন্যাসের বই, সাথে 18 মুঠো রং বেরঙের কাঁচের খাঁজ কাটা চুড়ি। তাহসিন জানতো রোদেলার বই আর চুড়ি খুবই পছন্দ করে। তাহসিনের আনা সবগুলো বই রোদেলার উইশ লিস্টের। রোদেলা এতটা খুশি হলো যে তার চোখ দিয়ে পানি এসে পড়লো। তাহসিন সযত্নে তা মুছে দিল। এরপর রোদেলার হাত দুটি সযত্নে নিজের হাতের ভাঁজে পুরে নিয়ে রোদেলার চোখের দিকে তাকে ঘুর লাগা কণ্ঠে ডাকলো, মাইমুন। রোদেলা তাহসিনের দিকে তাকে ছোট্ট করে জবাব দিল, হুম। তাহসিন রোদেলার দিকে তাকে ঘুর লাগা কণ্ঠে বলল, এই তাহসিন মাহমুদ তোমাকে ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে। যতটা ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার স্বাদ জাগে না, ততটাই ভালোবাসে। রোদেলা মুচকি হেসে চোখ নামিয়ে রাখলো। তাহসিনের এই সরাসরি স্বীকারোক্তি শুনে রোদেলার কেমন যেন ভালো লাগার শিহরণ বয়ে গেল। এতটা সহজভাবে ভালোবাসার স্বীকারোক্তি কজন দিতে পারে? রোদেলার ঘোর কাটলো তাহসিনের পরের কথাটা শুনে। তাহসিন কেমন যেন আবদার করে বলল, আমি তোমাকে ভালোবাসতে চাই মাইমুন। একটা স্বামী স্ত্রীর মাঝে যেমন ভালোবাসা গড়ে ওঠে তেমন করে ভালোবাসতে চাই। আমাদের সম্পর্কটা সহজ করতে চাই। আমি চেয়েছিলাম প্রথমে তোমার বন্ধু হতে, তোমাকে একটা নির্দিষ্ট সময় দিতে। অনেকটাই তো সময় দিয়েছি। তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করতে প্রস্তুত মাইমুন? রোদেলা মাথা নিচু করে চুপ করে থাকলো। চুপ করে যেন তাহসিনকে সম্মতি দিল। তাহসিন সম্মতি পেয়ে রোদেলার হাত দুটো ঠোঁটের কাছে নিয়ে আলতো করে হাতে অধর ছুঁয়ে ভালোবাসার পরশ রেখে দিল। এরপর রোদেলার কপালে অধর ছোঁয়ালো। ছোট্ট রোদেলাকে একটু একটু করে নিজের আয়ত্তে নিয়ে নিল। নিজের মতো করে তার মাইমুনকে ভালোবাসতে লাগলো। বাহিরে বসন্তের শীতল বাতাস বইছে।
কোথা থেকে যেন ফুলের সুবাস আসছে। দূরে কোথাও নাম না জানা পাখি ডাকছে। বারান্দার ওপাশে পদ্ম বিলের উপর চাঁদ আলো ছড়াচ্ছে। চাঁদের আলোয় পদ্ম বিলের পানি ঝিলমিল করে উঠছে। এদিকে চাঁদের আবছায়া আলো ঘরে প্রবেশ করছে। ঘরে মোমবাতির হলুদ আবু আলো নিভু নিভু জ্বলছে। আর এত সুন্দর একটি রজনীকে সাক্ষী রেখে দুই মানব মানবী নিজেদের ভালোবাসা একে অপরের নামে সঁপে দিচ্ছে। পরের দিন ভোরে আর রোদেলার ঘুম ভাঙলো না। রোদেলার ঘুম ভাঙলো বেলা করে। পাশ ফিরে জায়গাটি শূন্য দেখলো। ঘড়ির কাঁটায় সময় তখন 10টা। ক্লাসে যাওয়ার সময় পেরিয়ে গিয়েছে। এতটা বেলা অবধি সে ঘুমিয়েছে সেটা ভেবেই হতবাক। আফসোস লাগছে, ভোরে ঘুম ভাঙলে তো পাশের জায়গাটি শূন্য না বরং পূর্ণ পেত। পাশে ফিরে তখন কাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে পেত। অবশ্য যা হয় ভালোর জন্যই হয়। মানুষটির সাথে আজ যে দেখা হয়নি একদিকে ভালোই হলো, নয়তো লজ্জায় মানুষটার দিকে চোখ তুলে তাকাতে পারতো না। মানুষটা তার লজ্জা বাড়িয়ে দিতে আরো কত কি বলে যেত। রোদেলা আধের পায়ে বিছানা থেকে নামলো। জানালার পর্দা সরিয়ে দিতে সকালের সূর্যের তেরছা আলো ঘরে প্রবেশ করলো। রোদেলা বাহিরে তাকালো। এই এরিয়াটা বেশ নীরব। মানুষের কোলাহল কিংবা যানবাহনের কোলাহল কোনোটাই এখানে নেই। শুধু থাকে পাক পাখালির কণ্ঠ, বাতাসের শুশু আওয়াজ। এই জন্যই তো এরিয়াটা রোদেলার দারুণ লাগে। রোদেলা বাহিরে তাকালো। আজ তার জন্মদিনের সকাল। অন্যদিকে বসন্তেরও শুরু আজ থেকে। কি সুন্দর হাওয়া বয়ে যাচ্ছে। হাওয়ার সাথে ফুলের সুবাস আসছে। কাছে কোথাও কোকিলও ডাকছে। এক অন্য রকম সৌন্দর্য নিয়ে বসন্ত আগমন করে। রোদেলা আর মন ভরে শ্বাস টানলো। চোখ বন্ধ করতে গত রাতের ঘটনাগুলো মনস্পটে ভেসে উঠল। ঠোঁট জুড়ে লজ্জা মিশ্রিত হাসি বয়ে গেল। এক অন্যরকম মানবের সঙ্গে যেন পরিচয় হলো গত রাতে। সে মানবটি অষ্টাদশী রোদেলাকে খুবই সতর্কতার সাথে সামলিয়েছে। তার জন্মদিনে কেউ কখনো এভাবে সারপ্রাইজ দেয়নি। কেউ তেমন করে মনেও রাখেনি। অথচ লোকটা কোনোভাবে জেনেছে তার জন্মদিনের তারিখ, অমনি সারপ্রাইজ দিয়ে দিল। বিয়ে যখন ঠিক হয় তখন তাসিনের বয়স নিয়ে যদিও কোনো আক্ষেপ ছিল না, তবে ভয় ছিল। সে জেনে এসেছিল সেনাবাহিনীর লোকরা বেশ কাঠখুট্টা হয়, কঠোর হয়। কিন্তু মানুষটার সাথে পরিচিত হয়ে বুঝতে পারলো মানুষটা খুবই কোমল প্রকৃতির। বাহির থেকে তাকে যেমন কঠোর দেখা যাক না কেন, ভেতর থেকে মানুষটা খুবই কোমল মনের মানুষ। বিশেষ করে রোদেলার সাথে। এই যে বিয়ের এতগুলো মাস পেরিয়ে গেল, অথচ মানুষটা অকারণে রোদেলার সাথে কখনো গলা চড়ে কথা বলেনি। হ্যাঁ, একবার বলেছিল, তাও রোদেলাকে হারানোর ভয়ে। সমুদ্রে ভেসে যাওয়ার ঘটনাটা নিয়ে রাগ দেখিয়েছিল। সেটাই ছিল প্রথম এবং শেষ। এরপর থেকে কখনো গলা উঁচিয়ে কথা বলেনি, বরং খুবই নরম কোমল কণ্ঠে তার সাথে কথা বলে। রোদেলা আর সবগুলো শখ পূর্ণ করতে চায়। মানুষটাকে পেয়ে রোদেলার জীবনটাই যেন বদলে গেল। মানুষটা রোদেলার জীবনের সুখ হয়ে যেন ধরা দিল। রোদেলার ভাবনার মাঝে তার ফোন বেজে উঠল। মোবাইল হাতে নিয়ে দেখলো তাসির ফোন করেছে। রোদেলা ফোন রিসিভ করতে ওপাশ থেকে তাসির বলে উঠল, সুপ্রভাত ম্যাডাম, ঘুম ভেঙেছে? রোদেলা মুচকি হাসলো, বলল, হ্যাঁ ভেঙেছে। ফ্রেশ হয়েছেন? নাস্তা করেছেন? না। তাহলে দ্রুত ফ্রেশ হয়ে নাস্তা করে নিন। আপনাকে 10 মিনিট টাইম দিলাম। ঠিক 10 মিনিট বাদেই আমি কোয়ার্টারের সামনে আসব। নাস্তা সেরে নিচে নেমে আসুন, দেখা হচ্ছে। আচ্ছা। রোদেলা সত্যি 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নাস্তা সেরে মোবাইলটা হাতে নিয়ে বের হলো। রুম লক করে বাহিরে পা রাখতে তাসিনের মেসেজ এলো। রোদেলা চেক করলো। আমি নিচে আছি, এসো তুমি ফার্স্ট। রোদেলা সিঁড়ি ভেঙে দ্রুত নামলো। কোয়ার্টার থেকে বের হতেই দেখলো সামনে তাসিন দাঁড়িয়ে আছে। রোদেলাকে দেখে ঠোঁট প্রসন্ন হলো। তাসিনকে দেখতেই রোদেলাকে লজ্জারা তাদের অদৃশ্য চাদরে মুড়িয়ে নিল। রোদেলা মাথা নিচু করে তাসিনের সামনে গিয়ে দাঁড়ালো। তাসিন রোদেলার হাতটা সযত্নে মুঠোতে পুরে সামনে এগিয়ে গেল। একদম ছোট্ট বাঁধানো পদ্মহীনা জলাশয়টির কাছে নিয়ে গেল। সেখানে যেয়ে বসলো। রোদেলা পানিতে পা ডুবে বসলো, আর তাসিন হুট করে রোদেলার কোলে মাথা রেখে শুয়ে পড়লো। রোদেলা তাসিনের চুলের ভাঁজে হাতের আঙ্গুল গলিয়ে দিল। আলতো হাতে চুলগুলো টেনে দিল। আরামে তাসিনের চোখ যেন বুজে আসলো। তাসিন চোখ বন্ধ করে বলল, তুমি যেন আমার এক প্রকার অভ্যাস হয়ে গিয়েছো মাইমুন। এই দেখো না, আজ সকালে তোমাকে ঘুমন্ত অবস্থায় রেখে এলাম, অথচ তোমার কণ্ঠস্বর শুনতে না পেয়ে কাজেও যেন মন বসছিল না। তাই তো কিছুক্ষণের জন্য বিরতি পেতেই তোমার কাছে ছুটে আসলাম মাইমুন।
কি করে আমাকে এই মায়ের জালে আটকে ফেললে বলো তো? রোদেলা মৃদু হাসলো। তাহসিনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আপনিও তো আমাকে মায়ার জালে আবদ্ধ করে নিয়েছেন, নয়তো কেন সারাক্ষণ আপনার কথাই আমার মাথায় ঘুরপাক খায় বলতে পারবেন মাহমুদ সাহেব? তাহসিন এই পর্যায়ে রোদেলার মুখপানে তাকালো, এরপর বাঁকা হেসে বলল, হতে পারে তুমি আমায় ভালোবাসো, কারণ দেখো আমি তোমায় ভালোবাসি বিধায় আমার এমনটা হয়। যদি তুমি ভালো নাই বা বাসতে তাহলে এমনটা কি হওয়ার কথা? রোদেলা ডানে বামে মাথা নাড়ল। তাহসিন বলল, তাহলে কি দাঁড়ালো? তুমি আমায় ভালোবাসো কি বাসো না? রোদেলা চোখ বন্ধ করে নিঃশ্বাস টানলো, তারপর চোখ মেলে তাহসিনের দিকে তাকিয়ে বলল, মুখ ফুটে বলতে হবে কেন? আপনি কি বোঝেন না ভালোবাসি কিনা? মাঝে মাঝে ভালোবাসি কথাটা শোনার জন্য সবকিছু বুঝেও না বোঝার মতো করেই থাকতে হয়, কারণ ভালোবাসাটা যেমন সুন্দর তেমনি ভালোবাসি শব্দটা শোনাও অন্যরকম সুন্দর। রোদেলা বোঝার ভঙ্গিতে মাথা নাড়ল। তাহসিন বলল, আচ্ছা তুমি বলো, গত রাতে যে আমি ভালোবাসি বলে স্বীকারোক্তি দিলাম সেটা শুনতে কেমন লেগেছে? এতদিনে নিজে থেকে বুঝে এসেছো আমি তোমাকে ভালোবাসি, আমার প্রতিটি কাজে আমার ভালোবাসা অনুভব করেছো, কিন্তু গত রাতে যখন নিজ মুখে উচ্চারণ করলাম ভালোবাসি তখন কি তোমার ভালো লাগেনি? রোদেলা বলল, হ্যাঁ লেগেছে। অনেক সময় আমাদের ধারণা ভুলও হয়ে থাকে, তাই মানুষ যখন নিজ মুখে স্বীকারোক্তি দেয় তখন শিওর হওয়া যায় ধারণা সঠিক নাকি ভুল। স্বীকারোক্তির জন্যই তো নিশ্চিন্তে তাকে কি স্বপ্ন বোনা যায়? এত কিছুই যখন বুঝো তাহলে এটাও নিশ্চয়ই বুঝতে পারছো আমি এখন তোমার ভালোবাসার স্বীকারোক্তি চাইছি। কি বলবে না ভালোবাসি? রোদেলার হাত থেমে গেল। সে কথা বলতে বলতে তাহসিনের চুলে হাত বুলিয়ে দিচ্ছিল। তাহসিনের কথা শুনে এখন হাত থেমে গেল। সে চুপ করে রইল। সুজা সাপটার স্বীকারোক্তি দিতে তার লজ্জা লাগছে। কি করবে এখন সে? তার এত দুটানার মাঝে তাহসিনের বিরতির সময়টুকু শেষ হয়ে গেল। তার এখন ক্যাম্পে যেতে হবে। হাতের ঘড়িটার সময় তো সেটাই জানান দিচ্ছে। তাহসিন উঠে বসলো। রোদেলাকে বলল, মাইমুন, ব্রেক টাইম ওভার, যেতে হবে। তুমি কি এখানেই বসে থাকবে নাকি কোয়ার্টারে ফিরবে? এখানে বসে থাকতে চাইলে বসে থাকো, কোয়ার্টারে সারাক্ষণ একা একা থাকতে নিশ্চয়ই ভালো লাগে না, তাই না? রোদেলা এখনো ভেবে যাচ্ছে, যার দরুন সে সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে আছে। তাহসিনের কথাগুলো তার কর্ণগোচর হয়নি, তাই চুপ করে সে ভাবনায় ব্যস্ত। এদিকে তাহসিন ভেবেছে রোদেলার হয়তো ইচ্ছে করছে এখানে বসে থাকতে, তাই তাহসিন বলল, ঠিক আছে বসে থাকো, কিন্তু সাবধানে, হ্যাঁ? প্রয়োজনে ওই তো কৃষ্ণচূড়া গাছের ছায়ায় বসে থাকতে পারো, বেশিক্ষণ থেকো না। আসছি আমি। তাহসিন হাঁটা দিল। এদিকে রোদেলার সিদ্ধান্ত নিয়ে ফেললো। তার এবার ধ্যান ভঙ্গ হলো। সামনে তাকিয়ে দেখতে পেল তাহসিন চলে যাচ্ছে। রোদেলা পিছু থেকে তাহসিনকে ডেকে উঠল। শুনছেন? তাহসিন পিছু মোড়ে ভ্রু চেয়ে বোঝালো কি। তখনই রোদেলা ঠোঁট প্রসারিত করে হেসে সশব্দে বলল, বড্ড ভালোবাসি আপনাকে। রোদেলার স্বীকারোক্তি শুনে তাহসিনের ঠোঁট প্রসন্ন হলো। তাহসিন জবাবে বলল, আমিও আপনাকে ভালোবাসি মিসেস মাহমুদ। সেরাতে তাহসিন ফিরতে ফিরতে একটুখানি লেট হলো। তাহসিন ফিরলে দুজন একসাথে রাতের ভোজন সেরে ঘুমাতে এলো। লাইট বন্ধ করে ডিম লাইট জ্বালিয়ে যখন রোদেলা নিজের বালিশে এসে মাথা রাখলো, ঠিক তখনই তাহসিন রোদেলার দিকে কাত হয়ে শুয়ে দুই হাত বাড়িয়ে দিয়ে বলল, আজ আর বলবো না, হাতের আঙুল কিংবা হাত মুঠো করে ধরো। আজ তোমার জন্য এই বুকটা উন্মুক্ত করে দিলাম। আসো আমার বুকে, জড়িয়ে নিব তোমাকে। রোদেলা লজ্জা পেল, ফুস করে শ্বাস ছাড়লো। আস্তে করে নিজের বালিশ ছেড়ে তাহসিনের দিকে গেল। তাহসিনের কাছে আসতেই তাহসিন তাকে দুই হাতে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো, একদম বুকের মাঝে মিশিয়ে নিল। কপালে গাঢ় একটা চুমু খেলো, বলল, তোমাকে ছোট্ট পাখির ছানার ন্যায় সারা জীবন আমার এই বক্ষ মাঝে লুকিয়ে রাখবো, ভালোবাসায় আবৃত করে আগলে রাখবো। থাকবে তো আমার পক্ষের মধ্যিখানে? আপনার বক্ষ মাঝেই তো আমার সকল সুখ শান্তি নিহিত, তাহলে না থাকার প্রশ্নই আসে না। আমি নির্বিঘ্নে নির্দ্বিধায় জীবনের শেষ নিঃশ্বাস অবধি আপনার বক্ষ মাঝে আশ্রয় চাই, মাথা রেখে নিশ্চিন্তে শত রজনী পার করতে চাই। আপনার বক্ষ মাঝে থেকেই পৃথিবীর সবটুকু সুখ খুঁজে নিতে চাই।
রোদেলার কথা শুনে তাসিন তৃপ্তিময় হাসলো, ডেকে উঠলো আহ্লাদ করে। ও মাইমন, রোদেলা ছোট্ট করে বলে উঠলো, হুম, তুমি এত ভালো কেন? কারণ আপনি ভালো। ভালোবাসি মাইমন। রোদেলা হেসে বলল। আমিও ভালোবাসি। পরের দিন আর রোদেলা ক্লাস মিস দিল না, সময় মতো ক্লাসে চলে গেল। নিহাও এলো। নিহার সাথে এই কয়েকদিনে তার ভালোই সখ্যতা করেছে। নিহা এখনো শান্তর ঘটনাটা জানে না। আসলে রোদেলা ভুলে গিয়েছিল শান্তর ঘটনাটা নিহাকে বলতে। ওই দিনের পর থেকে শান্তর সাথে তার দেখা হয় না। আজ ক্লাস শেষে নিহা বায়না ধরলো ফুচকা খাবে। তার মতে কলেজের গেটের বাহিরে যে ফুচকাওয়ালা আছেন ওইখানে খাবে, কারণ ওইখানকার ফুচকা বেশি মজা হয়। বান্ধবীর আবদার না রেখে পারল না। রোদেলা আর নিহা চলল সেখানে ফুচকা খেতে। ফুচকা খাওয়ার শেষে যখন নিহা আর রোদেলা দুইজনে রিক্সার জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল, ঠিক তখনই কয়েকটা ছেলে পাশ দিয়ে যেতে যেতে ওদের উদ্দেশ্যে আজে বাজে কথা বলছিল। এতটা নোংরা কথা ছিল যে রোদেলা আর নিহার দুজনেরই রাগ উঠে যায়। নিহা তো রাগের বসে বলে উঠল, এ বেয়াদবটা, তোদের পাশে মা বোন নেই রে, অসভ্য কোথাকার। চারটি ছেলে দাঁড়িয়ে গেল। তারপর ওরা পিছু হটে নিহা আর রোদেলার সামনে এলো। একটা ছেলে চোখ টিপ্পনি কেটে বলল, দেখতে যেমন আগুন সুন্দরী, মুখের ভাষাও দেখি তেমনই আগুনের উল্কার মতোই। বাকি ছেলেগুলো হু হা করে হাসতে লাগলো। রোদেলা নিহার হাত টেনে বলল, নিহা এসো, কুকুর কামড়ালে কি আমরাও কুকুরকে কামড়াবো নাকি? এসো তো, এদের মতো বেয়াদ্দবের সাথে কথা বলে লাভ নেই। একটা ছেলে রোদেলার দিকে তেড়ে এসে বলল, এই শালি, এই কি বললি তুই? কথাটা বলতে এই ছেলেটির নাক বরাবর কেউ একজন ঘুষি মারলো। ঘটনাটায় রোদেলা আর নিহান দুজনে হাঁক চকিয়ে গেল। পাশ ফিরে তাকাতে দেখলো শান্ত। শান্তকে দেখে তো নিহা হা হয়ে গেল। এতদিন কলেজে এই ছেলের সম্পর্কে মোটামুটি সবই জেনে এসেছে, ততটাও ভালো না। তবে আজ ওদের বিপদে সাহায্য করেছে ভেবেই মনে হলো ছেলেটা অতটাও খারাপ নয়। শান্ত ওই ছেলেটিকে একটা খুশি মেরে ক্ষান্ত হলো না, পরপর কয়েকটা খুশি লাগিয়ে দিল। এমনকি পাশের তিনটাকেও বেদরম পিটালো। রাস্তার কেউ এগিয়ে আসলো না ওদের বাঁচাতে। ছেলে চারটি হাত জোর করে বলল, শান্ত ভাই, মাপ চাই ভাই, জানে বাঁচতে চাই। শান্ত হিসে বলল, যাদের সাথে খারাপ ব্যবহার করেছিস তাদের কাছে মাপ চা, হারামজাদা। ছেলে চারটে রোদেলা আর নিহার সামনে হাতে মুড়ে বসে হাত জোর করে বলল, আপুরা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দেন, নয়তো শান্ত ভাই আমাদেরকে আজকে মেরেই ফেলবে। রোদেলা বলল, নেক্সট থেকে মেয়েদেরকে নোংরা কথা বলার আগে মনে রাখবেন আপনাদের জন্ম কিন্তু একজন নারীর গর্ভ থেকেই হয়েছে, তাই নারী জাতকে অপমান করার কোনো রাইট আপনাদের নেই। ছেলেগুলো বলল, মস্তবার ভুল হয়ে গেছে আপু, আর এমনটা হবে না। ছেলেগুলো মাফ চেয়ে চলে গেল। এদিকে ছেলেগুলোকে মারতে যেয়ে শান্তর হাত কিছুটা থেতলে গিয়েছে। শুয়ে হাতটা ছাড়তে ছাড়তে রোদেলার উদ্দেশ্যে বলল, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন তো? রোদেলা আসসালামের জবাব নিয়ে বলল, জি আলহামদুলিল্লাহ। এদিকে নিহার ওদের কথায় কোনো হুঁশ নেই। সে তো শান্ত থেতলে যাওয়া হাতের দিকে তাকিয়ে আছে। শান্ত রোদেলাকে বলল, রিক্সার জন্য দাঁড়িয়েছিলেন তাই না? একটু অপেক্ষা করেন ভাবি, আমি রিক্সা ডেকে দিচ্ছি। রোদেলা বলল, না না না, লাগবে না, আমরাই পারবো। না ভাবি, আমি ডেকে দিচ্ছি। আর ভাবি, ভাইকে বলেন আমি কিন্তু আপনাকে এখন মায়ের চোখে দেখি, মনে করে বলবেন কিন্তু, ঠিক আছে? রোদেলা বোকা বনে গেল। তার বয়সের থেকে বড় এই ছেলেকে নাম বলছে তাকে মায়ের চোখে দেখে। রোদেলার মনে মনে বেশ হাসলো। শান্ত তাসিমকে বেশ ভয় পেয়েছে তা সে বেশ বুঝতে পারলো। শান্ত দুটো রিক্সা দাঁড় করালো। রোদেলা নিহাকে বলল, নিহা আসো। নিহা বলল, 1 মিনিট। নিহা শান্তকে বলল, আপনার হাত। শান্ত নিজের হাতের দিকে তাকালো, তারপর বলল, ও কিছু না, সেরে যাবে। নিহা বলল, 1 মিনিট দাঁড়ান। নিহা ব্যাগের থেকে পানির বোতল বের করে শান্তর হাতের থেতলে যাওয়া অংশটায় পানি ঢাললো। এতে শুকনো রক্তগুলো সরে গেল। নিহা পানির বোতল ব্যাগে রেখে ব্যাগ থেকে তার রুমালটা বের করলো। যত্ন করে শান্তর হাতে পেঁচিয়ে দিয়ে বলল, মনে করে ডক্টরের কাছে যাবেন, ডক্টর ব্যান্ডেজ করে দিলে আর সমস্যা হবে না। আসছি, হ্যাঁ। নিহা রোদেলার থেকে বিদায় নিয়ে রিক্সাতে উঠলো। এদিকে শান্ত আর রোদেলা দুজনে হা হয়ে নিহার কাণ্ড দেখলো। রোদেলা অলরেডি রিক্সাতে উঠে বসেছিল। নিহার রিক্সা চলতেই রোদেলার রিক্সা বিপরীত দিকে চলতে শুরু করলো। দুই বান্ধবী দুই রাস্তাতে নিজেদের বাসায় পৌঁছাতে লাগলো।
এদিকে ওরা যাওয়ার পর শান্ত একবার নিজের হাতের দিকে তাকালো, পরপরই নিহার চলন্ত রিক্সাটার দিকে তাকিয়ে ফুস করে শ্বাস ফেলেই পাশের টঙের দোকানে গেল। টঙের দোকানে শান্ত এবং তার বন্ধুরা বসেছিল। ওই দোকানে থেকে ছেলেদের ওসব কথা শুনে শান্ত এগিয়ে গিয়েছিল এবং ওদেরকে যে মেরেছিল। পুনরায় দোকানে ফিরতে শান্তর বন্ধুরা বলল, কিরে শান্ত, তুই না ওই মেয়েটাকে প্রপোজ করেছিলি? তাহলে কেন ওই মেয়েটাকে ভাবি ভাবি বলে ডাকলি? শান্ত চার কাপ হাতে নিতে নিতে বলল, প্রপোজ তো করেছিলাম না জেনে, আসলে ওকে ভালো লেগেছিল তাই প্রপোজ করেছিলাম। পরে জানতে পারলাম ও ম্যারিড, হাজব্যান্ড একজন মেজর, তাই সরে এলাম। কারণ বিবাহিত মেয়েদের সাথে লাইন মারতে যাবো কোন দুঃখে? দুনিয়াতে কি মেয়ের অভাব পড়েছে নাকি? হ্যাঁ, বিশ্বাস কর, যদি মেয়েটা ম্যারিড না হতো তাহলে আমি যে করে হোক মেয়েটাকে বিয়ে করতাম। কিন্তু এখন যেহেতু জানলাম ম্যারিড, তাই সরে এলাম। দুনিয়াতে আরো অনেক মেয়ে আছে, বিয়ে করার সময় হলে ঠিক একটা না একটা পেয়েই যাব। শান্তর বন্ধু দুষ্টামি করে বলল, তবে চান্স আর একটা নিতে পারিস। ক্রাশকে পাসনি তো কি হয়েছে? ক্রাশের বান্ধবীটাও কিন্তু দেখতে সেই। ধুর, এসব বলিস না তো, এসবে আমি আপাতত নাই। একটা ধোকা খেতে খেতেও বেঁচে গিয়েছি, না জেনে শুনে অন্যের বউকে প্রপোজ করেছে। ছি ছি, কি লজ্জাজনক ঘটনা। আরে শুন বন্ধু, ওটা তো না জেনে করেছিস। দেখলি না ওই মেয়েটার বান্ধবী কত যত্ন করে তোর হাতে রুমাল বেঁধে দিল? নিশ্চয়ই মেয়েটিও তোকে ভালো লেগেছে, নয়তো অমন যত্ন করে কেনই বা হাতে রুমাল বেঁধে দিবে তুই বল? শান্ত হাতে রুমালের দিকে একবার তাকালো, তারপর ভাবলো এইভাবেই কেউ কখনো তাকে যত্ন করেনি। সবাই শুধু তাকে খারাপ বলে তুচ্ছ তাচ্ছিল্য করে গিয়েছে। তার শরীরের আঘাত কেউ দেখেও দেখেনি, অথচ ক্ষত হয়েছে তার, কিন্তু মেয়েটি যেন ব্যথা পেয়েছে। এমন করে তার হাতে নিজের রুমালটা বেঁধে দিল। শান্তর বন্ধু পাশ থেকে আলতো ধাক্কা দিয়ে বলল, কিরে, কি ভাবছিস? শান্তর হুঁশ ফিরল। সে মনে মনে নিজেকে নিজে বকা দিল। তাকে কেউ ভালোবাসতে পারে না, সে যে খারাপ। খারাপ মানুষকে কি কখনো কেউ ভালোবাসে নাকি? খারাপকে সকলে দৌড়ছাই করে। হয়তো ওদের বিপদে সাহায্য করেছে বিধায় মেয়েটি করুণা করে এমনটা করেছে। মোটেও এখানে ভালোবাসার কোনো সংযোগ নেই। তখন রাত্রি 8টা বাজে। রোদেলা কলেজের হোমওয়ার্কগুলো করছিল। এমন সময় নিহা রোদেলাকে ফোন করলো। রোদেলা ফোন রিসিভ করলে নিহা শোধালো, কি করছো রোদ? ক্লাসের হোমওয়ার্কগুলো করছি। তুমি? আমিও একটা কথা জিজ্ঞেস করার ছিল। বলো। আচ্ছা, শান্তনা যেন কি নাম, সে কেন তোমাকে ভাবি ভাবি বলে ডাকলো? এমন ভাবে ডেকেছে যেন তোমার হাজবেন্ড তার আপন মায়ের পেটের ভাই। তার কথায় রোদেলা শব্দ করে হেসে ফেলল, বলল, আমার হাজবেন্ডের কোনো ভাই বোন নেই। এখানে অন্য ঘটনা আছে যেটা তোমার অজানা। কি ঘটনা? রোদেলা সবটা জানালো। শান্ত তাকে প্রপোজাল দিয়েছিল, তারপর তাহসিনের সাথে কথা সবটুকু জানালো। নিহা তো পুরো অবাক। নিহা শব্দ করে হেসে বলল, শেষমেশ কিনা তোমার হাজবেন্ডকে ভাই বানিয়ে ছাড়লো? রোদেলা হেসে বলল, হ্যাঁ। আচ্ছা নিহা, সত্যি করে বলো তো, তুমি কি শুধুমাত্র আমাকে কেন ভাবি বলে ডেকেছে সেটা জানার জন্য ফোন করেছো নাকি অন্য কারণে? নিহা আমতা করে বলল, তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড, তোমার কাছে কিছু লুকিয়ে লাভ আছে? তোমার কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্যই ফোন করা। হ্যাঁ বলো, শুনে দেখি কোনো পরামর্শ দিতে পারি কিনা। আসলে ছেলেটাকে না আমার ভালো লেগে গিয়েছে। মানে সে যতই মারামারি করে না কেন, দেখো আজ আমাদের বিপদে সে এসে আমাদের সাহায্য করেছে। সে যদি না আসতো কি হতো ভেবে দেখেছো? কিন্তু আমার জানা মতে ছেলেটা তো অতটাও ভালো না, চরিত্রের গ্যারান্টিও দিতে পারছি না। দেখো, আমাদের এসে সাহায্য করেছে, কিন্তু খোঁজ নিয়ে দেখো সে এবং তার বন্ধুরাও অন্য মেয়েদের এভাবে টিচ করে। তাহলে তুমিই বলো, এই রকম ক্যারেক্টারলেস ছেলেকে জীবন সঙ্গীর স্থানটা যে দেবে, সে কি আসলে স্থানটা পাওয়ার যোগ্য? নিহা বলল, আমি জানি সে কেমন। দেখো, মানুষকে সুযোগ দিতে হয়, সেই সুযোগে যদি নিজেকে বদলে ফেলে তাহলে তো ভালোই। সব মানুষের অতীত ভালো হয় না। এখন অতীতের কথা ভেবে যদি তাকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি তাহলে কি করে হয়? মানুষ হুট করে খারাপ হয়ে যায় না। এই খারাপ হওয়ার পিছনে অনেক কারণ থাকে, হয়তো তারও আছে। আমার মতে একজন জীবনসঙ্গী পারে তার মানুষটাকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে। আমিও জানি, আমি চেষ্টা করলেই পারবো। ওকে একটা চান্স দিতেই চাইছি, একটু চেষ্টা করে দেখি না, কি বলো?
তুমি যেটা বলছো ঠিক বলেছো, কিন্তু চান্স দিতে যে যদি তুমি তাকে ভয়াবহ ভালোবেসে ফেলো তখন কি করবে? তখন যদি ওই মানুষটাকে সঠিক পথে ফিরিয়ে না আনতে পারো, তখন তো নিজে তার দহনে পুড়বে। না পারবে থেকে যেতে, আর না পারবে ছেড়ে আসতে। নিজের জীবনটাই তখন বৃথা মনে হবে। কি দরকার জেনে শুনে আগুনের গর্তে পা রাখার? নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।